কর্মসূচির ডাক দিয়ে মাঠে নেই আওয়ামী লীগ। দলটির বিচার দাবিতে গুলিস্তানে ছাত্র জনতার গণজমায়েত। হত্যার যে রাজনীতি করে কায়েম করেছিল সেই খুনি শেখ হাসিনার বিচার যেন নিশ্চিত হয়, সেই দাবিটা আমাদের অব্যাহত থাকবে। হাসিনাকে ফেরাতে শিগগিরই রেড নোটিশ। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি, শুনানিতে দুদকের আইনজীবী। আপিল বিভাগের আদেশ কাল। সমস্যাযুক্ত কারখানা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন শ্রম উপদেষ্টা। শ্রম মামলা তুলে নিচ্ছে অনেক দেশ। স্বাগত এখন দুপুরে। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি শম্পা বিশ্বাস। শহীদ নূর হোসেন দিবস ঘিরে ভার্চুয়ালি কর্মসূচি ঘোষণা দিলেও মাঠে নেই আওয়ামী লীগ। এ ঘটনাকে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা উল্লেখ করে প্রতিহতে মাঠ দখল নিয়েছে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গুলিস্তানে গণজমায়েত করে গণহত্যার নির্দেশকারীদের বিচারের মুখোমুখি করা সহ আওয়ামী লীগের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন আজহার লিমন। গুলিস্তানে পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাজনৈতিক দলগুলোর এই মিছিল আর স্লোগান এই পর্যবেক্ষণই দিচ্ছে অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল রাজনীতি আর মাঠের রাজনীতির পার্থক্য কতটা। গণঅভ্যুত্থানের স্রোতে পলায়নের মাধ্যমে যে আওয়ামী লীগ দেশের রাজনীতি থেকে অদৃশ্যই বলা যায়, সেখানে ৩৭ বছর আগের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের শাহাদাত দিবসকে কেন্দ্র করে তারা আবার ফিরতে চাইছে। এই ক্ষোভের প্রতিধ্বনি দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ঘিরে গুলিস্তানের প্রতিটি সড়কে সড়কে। তারা নাকি আজকে বিক্ষোভ মিছিল করবে। আমাদের পক্ষ থেকে সেই বিক্ষোভ মিছিল প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরা আজকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করছি। আমরা এখনো পর্যন্ত কোনো আওয়ামী লীগকে পাইনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা যারা স্বৈরাচারী ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করছি সবাই একসঙ্গে আছি। দেখেন আজকে কালকে আওয়ামী লীগ একটা ফাঁকা আওয়াজ দিয়েছে, আজকে সবাই কিন্তু রাজপথে নেমে গেছে। জিপিওর সামনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচার দাবিতে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখানে যোগ দেন আলেম ওলামা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। উপরে নিচে ডাইনে বায়ে যেখানে তাকাবেন হ আর হ। নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই, বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। আপনাদের মেরুদণ্ড সোজা করেন, শির দ্বারা সোজা করেন। যেই অপরাধে সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে কোন কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যুক্ত, বছরের পর বছর ধরে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, তারা শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই, তারা লড়াই করেছে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে গণহত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে হবে। আজকে আমাদের প্রাথমিক বিজয়টি অর্জন হয়েছে। এই প্রাথমিক বিজয় অর্জনের পরে আমরা দেখছি ফ্যাসিবাদের পক্ষের যে শক্তিগুলো রয়েছে তারা বিদেশে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা ন্যূনতম কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ দিতে চাই না। আমরা ছাত্র নাগরিককে একসাথে নিয়ে যেইখানেই ন্যূনতম কোনো ধরনের ষড়যন্ত্র হবে ফ্যাসিবাদের পক্ষে, আমরা সেই ষড়যন্ত্রগুলো প্রতিহত করব। এই আন্দোলনে যোগ দিতে দেখা গেছে বিএনপি সহ স্বৈরাচার বিরোধী আন্দোলন করা প্রতিটি পক্ষকে। তারা নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে এটি বোঝাচ্ছেন তারা আওয়ামী লীগের পুনর্বাসন চান না, গণহত্যার বিচার চান। আজহার লিমন, এখন, ঢাকা।
আওয়ামী লীগের বিচার দাবিতে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে গণজমায়েত কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে বিস্তারিত জানাতে 0 পয়েন্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন গুলিস্তান এলাকায় এখনকার অবস্থান করছে, সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? শাফিন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতির মাঠটা অনেকটা সরগরম করে সটকে পড়েছে, কিংবা এটাও কিভাবে বলি শাফিন, কারণ এই যে একটা কর্মসূচি ডাকা হয়েছিল সেটা কিন্তু ভার্চুয়ালি ডাকা হয়েছিল। আমরা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতাকর্মী, মধ্যম বা কোনো স্তরের নেতাকর্মী কোনো বক্তব্য পাইনি। শুধু একটা তাদের যে দলীয় যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে পেয়েছি, এবং জানেন যে আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মী এই গণঅভ্যুত্থানের মুখে কিন্তু বাংলাদেশ ছেড়েছেন কিংবা পালিয়ে আছেন। তারা যেই শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আবার তাদের একটা পুনরুত্থানের যে আলোচনা চলছিল, এটি আসলে আমরা এখন পর্যন্ত দেখছি যে আসলে সেটি শুধু আলোচনাই রয়ে গেছে, বাস্তবে মাঠে আমরা আওয়ামী লীগের দেখা পাচ্ছি না। একটু উল্লেখ করতে চাই শাফিন, কিছুক্ষণ আগে অবশ্য আমরা দেখলাম যে সচিবালয়ের এক বাবুর্চি, সে হয়তো কৌতূহল বশত জয় বাংলা জয় বঙ্গবন্ধুর একটা স্লোগান দিচ্ছিল, সেইখানে তার উপর কিন্তু এই যে যারা মিছিল নিয়ে যাচ্ছে বিভিন্ন পক্ষের, এই গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন যে দল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা তাকে ধাওয়া দিয়েছে। তাকে কোনো মতে এখানে যারা আর্মি বা সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব রয়েছেন, পুলিশের সদস্যরা দায়িত্ব রয়েছেন, তাকে কোনো মতে বাঁচিয়েছেন এবং সচিবালয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু এর বাইরে আমরা আওয়ামী লীগের পক্ষে তেমন কোনো মিছিল স্লোগান কিছুই দেখিনি। বরং আমরা যেটি দেখছি যে এই পুরো এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, এই বিএনপিকে দেখেছি, গণ অধিকার পরিষদকে দেখেছি, তারা তাদের নিজস্ব দলীয় যে স্লোগান সেগুলো দিচ্ছে এবং পুরো এলাকায় এক ধরনের শক্তিমত্তা জানান দিচ্ছে। তার ফলে যেটা হয়েছে শাফিন, আমরা দেখছি যে পুরো এলাকায় একটা কিন্তু যানজটের তৈরি হয়েছে। পুলিশ চেষ্টা করছে যে এই যানজটটা নিরসনের জন্য, যান চলাচল স্বাভাবিক রাখার জন্য, কিন্তু যেহেতু এই 0 পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ এলাকা, এই ঢাকার একটা প্রাণ কেন্দ্র, সেহেতু দেখছি যে ওই বাবুবাজারের দিক থেকে যে বাসগুলো আছে সেগুলোর স্বাভাবিকের সময় থেকে কয়েক গুণ বেশি সময় দাঁড়াতে হচ্ছে, মানুষ হেঁটে যাচ্ছে। আবার ওই পল্টনের মোড় দিকে যেগুলো ওই গুলিস্তান ঢুকতে যাচ্ছে তাদেরও কিন্তু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে এবং ভোগান্তি কিন্তু আছে, মানুষ বেশ কষ্টই পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সেই আগের রায়টকার কিংবা আগের পুলিশ সবই এখানে আছে, কিন্তু যেটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলেছিল যে একটা সর্বশক্তি নিয়োগ করবে যে কোনো সিচুয়েশন বা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সেইভাবে আমরা ওই সর্বশক্তি নিয়োগ বা সেই ধরনের কোনো ব্যাপার দেখছি না। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছেন, কিন্তু তারা এক ধরনের কিন্তু অলস সময় পার করছেন। আমরা কিছুক্ষণ আগে এই যে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য রাখছেন, আমিও কথা বলেছি, তারা যে বলছেন যে এই গণজমায়েতের মূল উদ্দেশ্য যে আওয়ামী লীগকে কোনোভাবে তারা পুনর্বাসন হতে দিতে চান না, যেহেতু তারা একটা বড় গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার বিচার দাবি করছেন তারা। তো এই ছিল শাফিন মোটামুটি এই গুলিস্তানের 0 পয়েন্ট থেকে এই পাল্টাপাল্টি সমাবেশ, যাই বলুন সেটি সবশেষ। আজহার, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আবারও প্রয়োজন আপনার সঙ্গে যুক্ত হব। সহকর্মী আজহার লিমন যুক্ত হয়েছিলেন রাজধানী গুলিস্তানের 0 পয়েন্ট থেকে, জানাচ্ছিলেন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘোষিত যে কর্মসূচি রয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যদিও আওয়ামী লীগের কোনো কর্মীকে মাঠে পাওয়া যাচ্ছে না। এদিকে রাজধানীর বাইরেও সারা দেশে গণজমায়েত কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে আরও। বিক্ষোভ স্লোগানে উত্তাল রাজপথ, বিভাগীয় ও জেলা শহর সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত, বিক্ষোভ বয়ানে পতিত স্বৈরাচারের বিচারের দাবি, সতর্ক অবস্থানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। রোববার দুপুরে রাজশাহী নগরের 0 পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এ সময় পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। একই দাবিতে খুলনায় অনুষ্ঠিত হয় গণজমায়েত কর্মসূচি। ব্যানার ফেস্টুন সহ অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বক্তৃতা স্লোগানে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার রুখতে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া বরিশাল সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েত কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। সাবিত সারওয়ার, এখন।
রাজনৈতিক দৈন্যদশা থেকে আওয়ামী লীগ এখন ট্রাম্প সহ বিভিন্ন বেশে ফিরতে চাচ্ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লোয়ের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। আমাদের ম্যান পাওয়ার আমাদের তো ওখানে যাচ্ছে, শ্রমশক্তি ওখানে যাচ্ছে, আরও বেশি শ্রমশক্তি আমরা আগামী দিনে স্কিলড এবং আপস্কিল করে আরও বেশি শ্রমশক্তি সেখানে কীভাবে পাঠাতে পারি। যেমন নার্সের কথা ওরা বলছে, ওদের প্রচুর নার্সের দরকার, এবং বাংলাদেশ থেকে যদি শিক্ষিত নার্স পাঠানো যায় সেখানে একটা ভালো জায়গা তারা করে নিতে পারবে, এবং অন্যান্য স্কিল যেখানে ওয়ার্কারের বিষয়গুলো আছে তারা সেখানে সেই কাজগুলো তাদেরকে নেওয়ার জন্য তাদের উৎসাহ আছে। শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করবে সরকার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করে এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দল হিসেবেও আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মশিউর রনিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে নরকীয় হত্যার নির্মম উদাহরণ জুলাই আগস্টের হত্যাকাণ্ড, যে ঘটনায় ঝরে যায় ১৫০০-এর বেশি তাজা প্রাণ। এসব হত্যাকাণ্ডের বিচারে শতাধিক অভিযোগ এরই মধ্যে জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালের সংস্কারাধীন মূল ভবন পরিদর্শন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, আগামী সপ্তাহে ট্রাইব্যুনালের মূল ভবনে শুরু হবে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার। আইন উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ফেরত সহায়তায় নেওয়া হচ্ছে ইন্টারপোলের সহায়তা। বাংলাদেশকে বিপদে ফেলতে পারে এমন যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের দেশকে বিপদে ফেলার জন্য উনি কতটা মরিয়া এবং কতটা হীন পরিকল্পনা করতে পারেন, এই অডিওটা হচ্ছে সেটার প্রমাণ। তাদের কাছে দেশের স্বার্থ কোনো ব্যাপার না, তাদের নিজের গোষ্ঠী স্বার্থ হচ্ছে ব্যাপার। এটা সম্পর্কে আমরা অবগত আছি। আমাদের ছাত্র জনতা তারা সজাগ আছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, কোনো রকম অপতৎপরতার কাছে বাংলাদেশ হার স্বীকার করবে না। যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এদিকে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের সিদ্ধান্ত পেলেই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করবে ট্রাইব্যুনাল। দল হিসাবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করলেও ব্যক্তি পর্যায়ের তদন্তের ক্ষেত্রেই আমরা তাদের দলের বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছি। আমরা যখন সিদ্ধান্ত নেব, আগে আমরা আসলে ব্যক্তি পর্যায়ের বিচারগুলো করতে চাই, এবং যখনই সরকার সিদ্ধান্ত নেবে দল হিসাবে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করতে, যেহেতু তদন্ত প্রক্রিয়াটা অনেক দূর এগিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাদের এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দল হিসাবে সরকার যখনই বলবেন তখনই আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য প্রস্তুত করতে পারব। গত 18 অক্টোবর হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এরই মধ্যে গ্রেফতার হয়েছে কয়েকজন মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। মশিউর রনিক, এখন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুটি লিভ টু আপিলের শুনানি শেষ। সোমবার আদেশ দিবেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে খালেদা জিয়ার দুটি লিভ টু আপিলের শুনানি করা হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ব্যবহার করা হয়েছে। দুদকের পক্ষের আইনজীবীরাও শুনানিতে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের কোনো প্রমাণ নেই। 6 আগস্ট এই মামলায় খালেদা জিয়াকে দণ্ড থেকে মুক্তি দেন রাষ্ট্রপতি। পরে আপিলও করেন বিএনপির আইনজীবীরা। রেকর্ডেই দেখা যাচ্ছে যে এটা ট্রাস্টের নামেই টাকাটা আছে, ট্রাস্টের নামেই টাকাটা আছে। জাস্ট ফান্ডটা বিভিন্ন সময় মুভ করেছে, বাট টাকাটা সেখানেই পড়ে আছে। এতিমের টাকা আত্মসাৎ, এফআইআরের মধ্যে বা কোনো সাক্ষী এই ধরনের কোনো ভাষা উল্লেখ করেন নাই যে বেগম খালেদা জিয়া কোনো একটি টাকায় হাত দিয়েছেন এবং কোনো একটি টাকা তিনি আত্মসাৎ করেছেন।
বকেয়া বেতনের দাবিতে প্রায় ২৮ ঘন্টা ধরে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, দাবি আদায় নিয়ে এখন পর্যন্ত মালিক পক্ষ কোনো আশ্বাস দিয়েছে কিনা, কিংবা তারা কি বলছে জানাবেন। এখন পর্যন্ত মালিক পক্ষের কাউকেই কিন্তু এই ঘটনাস্থলে অর্থাৎ গাজীপুরের যে জায়গাটিতে মহাসড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা, সেখানে কাউকে দেখা যায়নি। এখন পর্যন্ত মালিক পক্ষের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাসও শ্রমিকদেরকে দেওয়া হয়নি, যে কারণে আমরা দেখেছি যে গতকাল সকাল 9টা থেকে টি&জেড পোশাক কারখানার যে শ্রমিকরা যে মহাসড়ক অবরোধ করেছে, তারা এখন পর্যন্ত প্রায় 28 ঘন্টা পেরিয়ে গেলেও তারা মহাসড়ক থেকে সরেনি। এখন পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করে রাখার ফলে কিন্তু আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের অর্থাৎ 22টি জেলার সাথে কিন্তু অন্যতম যোগাযোগের অন্যতম মাধ্যম এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সেই মহাসড়কটি বন্ধ রয়েছে একেবারে যান চলাচল, অর্থাৎ ঢাকা থেকে যে সকল যানবাহন গুলো গাজীপুরের এই পথ দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করে, তাদের কিন্তু আব্দুল্লাহপুরের পর থেকেই ভয়াবহ যানজটের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে যে সকল যানবাহন গুলো ময়মনসিংহ অঞ্চল হয়ে এই গাজীপুর দিয়ে ঢাকায় প্রবেশ করে, তাদেরকেও কিন্তু রাজেন্দ্রপুর চৌরাস্তার পর থেকে যানজটের মুখে পড়তে হচ্ছে। এবং সকালের দিকে আমরা দেখেছি যে যারা অফিসগামী যাত্রী রয়েছেন কিংবা স্কুল কলেজ ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে বয়স্ক এবং যারা শিশু বাচ্চা রয়েছে, তাদেরকে এই ভোগান্তির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে দেখেছি আমরা। এবং আমরা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বারবার একটি কথা বলছেন যে তারা তাদের যে ন্যায্য দাবি অর্থাৎ তাদের বকেয়া বেতন, গত 3 মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না, তাদের ঘরে কোনো চাল নেই, ডাল নেই, কিংবা তারা দোকান বাকি টাকা দিতে পারছেন না এবং বাসা ভাড়া দিতে পারছেন না। সব দিক মিলিয়ে তারা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। উপায় না পেয়ে কিন্তু তারা এই মহাসড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই বকেয়া বেতন পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক ছাড়বেন না এবং মহাসড়কে তাদের এই অবরোধ কর্মসূচি সেটি চালিয়ে রাখবেন। এবং পাশাপাশি যারা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে সরকারের উচ্চ মহল থেকে যেন এই বিষয়টি নিয়ে তদারকি করা হয়, কারণ এই মহাসড়কটি বন্ধ করে রাখার ফলে কিন্তু আমরা দেখি প্রায় সময় কিন্তু এই মহাসড়কে একেবারে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে, অর্থনীতির চাকাও কিন্তু স্থবির হয়ে পড়ে। সবকিছু মিলিয়ে কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে চলাচলকারী যারা যাত্রী রয়েছেন, তাদেরকে বেশ দুর্ভোগ যেতে হচ্ছে। এবং এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস সেখানে দেওয়া হয়নি। এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আসছিলেন, শিল্প পুলিশের সদস্যরা আসছিলেন, কিন্তু তারাও শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে পারেননি। তো সবকিছু মিলিয়ে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের এই ছিল আমার কাছে সবকিছু সম্পদ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এদিকে যেসব কারখানায় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব কারখানা এককভাবে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আর শ্রম সচিব জানান, শ্রমিক অসন্তোষ ছড়াতে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারা যতই পরিশ্রম করেন সেখানে পিছনে যদি কেউ এইটাকে ইন্ধন দেয় অথবা এইটাকে ইস্যু করে, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না। আমাদের গোয়েন্দা সংস্থা সহ আমাদের সংশ্লিষ্টদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটি হলো যে আমাদের যেখানে যদি কোনো কেউ তৃতীয় পক্ষ বা কোনো কেউ ইন্ধনকারী থাকে, অর্থাৎ এই শ্রম অসন্তোষ ছড়ানোর জন্য, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত আমাদের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এক একটা কোম্পানি কমিটমেন্ট দিয়ে 12বার 15বার ফেল করে, তো সেক্ষেত্রে এটা তো আমরা কনফেডারেশনটা করি, আমরা তাদেরকে নিয়ে এসে এটার সলিউশন করার চেষ্টা করি, আমরা তো ওটা দেওয়ার অথরিটি না। এখন এটা সবাইকে তার দায়িত্বটা নিতে হবে এবং সেই দায়িত্বটা না নিলে কিন্তু আমরা 18 দফায় বলা ছিল আইনি ব্যবস্থা, এবং আইনি ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। অনেকের পাসপোর্ট সিজ করে রাখা হচ্ছে, তাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তো আমরা সলিউশন করার চেষ্টা করতেছি, সলভ করার চেষ্টা করতেছি এবং সলভ হচ্ছেও গ্র্যাজুয়ালি। কিন্তু ব্যাপারগুলো যেহেতু অনেক কমপ্লেক্স, এখানে অনেকগুলা অথরিটি জড়িত এবং এখানে অনেকের ক্লাসিফাইড হয়ে আছে, তো সেই জন্য একটু সময় লাগছে এবং আমাদের সবার প্রতি আহ্বান থাকবে একটু ধৈর্য ধরা। শম্পা, সেন্ট মার্টিন নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও পর্যটন ব্যবসায়ীরা।
পরিবেশ রক্ষার জন্য পর্যটন সীমিত করার পক্ষে দ্বীপবাসীরাও মত দিচ্ছেন না। এদিকে ব্যবসায়ীরা মনে করছেন সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ না কমিয়ে যদি পরিবেশ বান্ধব ব্যবস্থা করা যায় বা নিয়ম নীতি করা যায় এবং ভ্রমণ পাশাপাশি সচল রাখা যায়, সেটি তাদের জন্য ইতিবাচক হবে। শাফিন, এ ব্যাপারে পরিবেশ উপদেষ্টা বলেছেন যে কোনোভাবেই শুধুমাত্র পরিবেশ রক্ষা বা পর্যটন একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে না, বরং দুটো বিষয়কে সমন্বয় করা হবে, এমন চেষ্টাই সরকার করছে। আর এ ব্যাপারে যারা সমুদ্র গবেষক আছেন তারা বলছেন যে সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতির রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী নাইমা বীর। আমরা দেখে আসবো সেটি। এ যেন আকাশ আর সমুদ্রের নীলের মিতালি। সাগর তীরে বাঁধা মাছ ধরার ট্রলার, সৈকতের লাল কাঁকড়া, ঝিনুক, গাংচিল অনন্য করেছে নীল জলরাশির এই সাগর কুমারীকে। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে বছরের 5 মাস এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকের চাপ, অপরিকল্পিত হোটেল, মোটেল, রিসোর্ট নির্মাণ, নির্বিচারে গাছ কাটা, বর্জ্য ও প্লাস্টিক সামগ্রীর কারণে হুমকিতে পড়েছে প্রবাল দ্বীপটি। গেল 4 দশকে দ্বীপের উপকূল থেকে হারিয়েছে হাজার হাজার টন প্রবাল। প্রবাল মানে হচ্ছে সিক্রেশন করে আস্তে আস্তে গড়বে, তৈরি হবে, কিন্তু তৈরি তো হচ্ছে না, উল্টো এটা ভাঙনের যত ধরনের আয়োজন করা দরকার সব আয়োজন কিন্তু সেখানে আছে। যার কারণে আমরা মনে করি যে একদিকে হচ্ছে প্রাকৃতিকভাবে পরিবেশটা নষ্ট হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অ্যাসিডিফিকেশন হচ্ছে, সেদিক থেকেও প্রবাল নষ্ট হচ্ছে। অন্যদিকে মানুষের অপরিকল্পিত যে পর্যটন, সেটার কারণে প্রবাল নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে প্রবাল নষ্ট হওয়া মানে হচ্ছে দ্বীপটা ধ্বংস হয়ে যাওয়া, দ্বীপ ভেঙে যাওয়া। এমন পরিস্থিতিতে সেন্ট মার্টিন রক্ষায় কঠোর হয়েছে অন্তর্বর্তী সরকার। নভেম্বরে রাতে থাকার নিষেধাজ্ঞা, ডিসেম্বর জানুয়ারিতে 2000 পর্যটকের রাত্রি যাপনের অনুমতি আর ফেব্রুয়ারিতে পুরোপুরি বন্ধ রাখবার সিদ্ধান্ত সরকারের। পরিবেশ উপদেষ্টা বলছেন সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় এই উদ্যোগ। আন্তর্জাতিক সকল গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে এইভাবে চলতে থাকলে 2045 সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে। তখন তাহলে পর্যটনটা থাকবে কোথায়? তবে সরকারের এমন ঘোষণা প্রত্যাখ্যান করেছেন দ্বীপবাসী। তারা বলছেন স্থানীয়দের সঙ্গে কথা না বলে এমন সিদ্ধান্ত অযৌক্তিক। তাদের প্রশ্ন, যে দ্বীপের 99% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল, সেখানে এমন সিদ্ধান্ত হলে কোথায় যাবে তারা? এ ধরনের আসলে সিদ্ধান্ত নিয়ে পরিবেশ বাঁচাবে এটা কোনোভাবে সম্ভব না। আমাদের সাথে বসুন, সেন্ট মার্টিনের স্থানীয় মানুষের সাথে বসে কিভাবে পর্যটনকে এগিয়ে নিয়ে পরিবেশকে রক্ষা করা যায়। আমরা শুধু যারা ইনভেস্ট করছি তারা না, যারা লোকাল 12,000 জনসংখ্যা আছে তারা সহ যারা ইনভেস্ট করছি সবগুলো আতঙ্কে আছে। দীর্ঘ 20 বছর ধরে সেন্ট মার্টিনে গড়ে উঠেছে প্রায় 200 এর বেশি হোটেল, মোটেল, রিসোর্ট। বিনিয়োগ 100 কোটি টাকার বেশি। পর্যটন ব্যবসায়ীদের কপালে তাই চিন্তার ভাঁজ। হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়ে আছে ওখানে এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থান এটার সাথে জড়িত। তো সেটাকে আপনি নেগেটিভলি উপস্থাপন করার মাধ্যমে আপনার সমস্যাকে সমাধান না করে আপনি সেটাকে বন্ধ করে দেবেন, এটা আসলে কোনো দিক থেকে যৌক্তিক হয় না। আপনি সেটাকে করতে পারেন যে আপনার পরিবেশের সাথে কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক, সেই বিষয়গুলো প্রতিহত করা, দূর করার ব্যবস্থা নেওয়া। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। পর্যটন চালু রেখে দ্বীপের পরিবেশ রক্ষার পক্ষেই মত এই জোটের। কারণ 1999-এ যে গ্যাজেটের মাধ্যমে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল জোন ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে কিন্তু এখানে কোনো স্থাপনা করা যাবে না বলা নেই, বলা আছে পরিবেশের ছাড়পত্র নিয়ে করতে হবে। এখন আমরা কিন্তু সেই সময়েই পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করেছি, আজ পর্যন্ত একটা ছাড়পত্রও দেওয়া হয়নি, কারণ সরকারের কোনো নীতিমালা নাই, গাইডলাইন নেই, যার জন্য সরকার দিতে পারেনি। তো এই দায়ভারটা তো সরকারকেই নিতে হবে। যদিও সেন্ট মার্টিন নিয়ে সমুদ্র গবেষকদের মত সরকারের পক্ষেই। তারা বলছেন প্রবাল এই দ্বীপ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। এখন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো কঠিন মনে হচ্ছে, যে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোনো মাসে যাওয়া যাবে না, 2000-এর বেশি যাওয়া যাবে না। এই সিদ্ধান্তগুলোকে আমি সাধুবাদ জানাই, বা আমরা সাধুবাদ জানাই যারা এটা নিয়ে গবেষণা করি। আমাদের ব্লু ইকোনমি, আমাদের যেটা দরকার মাছ, এই মাছের এখানে অভয়ারণ্য হবে, এখানে মাছের মিটিং এবং যে ব্রিডিং যে পিরিয়ডটা থাকে, সেই পিরিয়ডে আমরা কি ডিস্টার্ব করি, এই ডিস্টার্বেন্সটা বন্ধ হলে বাংলাদেশে অনেক মাছ পাওয়া যাবে। সেক্ষেত্রে সেন্ট মার্টিনের অধিবাসীদের পুরনো পেশা মাছ ধরায় প্রণোদনা দেবার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান তৈরির পরামর্শ তাদের। নাইমা বীর, এখন, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নামে বেনামে জনমূল্যায়নের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সেই অভিযোগেরই যেন প্রাথমিক সত্যতা মিলল আজ। দায়িত্ব নেয়ার পর আজ
কালামিয়া বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনেই প্রায় 40% পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেছেন, লোক দেখানো কাজ নয়, বরং জনগণের সেবায় কাজ করতে হবে কর্পোরেশনকে। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের কালামিয়া বাজারে নাম ধরে এক এক পরিচ্ছন্নতা কর্মীদের ডাকছেন সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত। যাদের সাড়া মিলছে না তাদের নামের পাশে দেয়া হচ্ছে চিহ্ন, আবার কেউ প্রক্সি দিলেও তা ধরিয়ে দিচ্ছেন কেউ। প্রথম দিন এভাবেই প্রায় 40% পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতি পান মেয়র। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল বিগত সময়ের কমিশনাররা পরিচ্ছন্নতা কার্যক্রমে অতিরিক্ত জনবল দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। দায়িত্ব নিয়েই এই বিষয়ে খতিয়ে দেখার অঙ্গীকার করেন বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যারা কাজে অনুপস্থিত তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা দেখবেন ঠিক মতো তারা কাজ করছে কিনা। ঠিক মতো তারা যদি কাজ না করে আমাদেরকে জানাবেন, তাদেরকেও আমরা শাস্তির ব্যবস্থা করব। তাদের চাকরি হয়তো বা নাও থাকতে পারে। প্রথম দিন নগরীর 17 ও 18 নম্বর ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে তা অন্যান্য ওয়ার্ডেও চলবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আজকে থেকে রাত্রে শুরু হবে এবং আমরা আমাদের এই যে মশক নিধন অভিযান আরো জোরদার করব। মশক নিধনে ব্যবহৃত ওষুধের মান পুনরায় পরীক্ষা করা হবে বলেও জানান মেয়র। এসব ওষুধ কার্যকর না হলে নতুন ওষুধ আনার কথাও জানান তিনি। ওষুধের এফিকেসি কিংবা গুণগত মান যদি আমরা ল্যাব টেস্টের মাধ্যমে না পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। মশক নিধন কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চলতি অর্থ বছরে বরাদ্দ রয়েছে 8 কোটি টাকা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। শাফিন, যুক্তরাষ্ট্র কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের সহায়তা ছাড়াই পাকিস্তানের পিটিআই নেতা ইমরান খানকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান গওহর আলী খান। পাশাপাশি আরেক নেতা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নেতাকে মুক্ত করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। এ নিয়ে বিস্তারিত থাকছে তৌহিদুর রহমানের প্রতিবেদনে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করতে আরও বেশি ঐক্যবদ্ধ পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের নেতাকর্মীরা। জোরালো হচ্ছে তাদের মুক্তির দাবি। খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই সমাবেশে হাজার হাজার জনতার উপস্থিতি সেদিকেই ইঙ্গিত দেয়। জীবন দিয়ে হলেও ইমরান খানকে মুক্ত করার অঙ্গীকার করলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। সত্যিকার স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। चाहे जान भी चली जाए, अब चाहे जान भी चली जाए, अब इमरान खान को रिहा करके ही हम दम लेंगे। সমাবেশে এক অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্রের পতাকা উঁচিয়ে ধরলে তাকে বের করে দেয়া হয়। এরপর ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর গত মাসে অর্ধশতাধিক আইন প্রণেতার দেয়া চিঠির প্রসঙ্গটিও উঠে আসে। কারণ ডোনাল্ড ট্রাম্পের জয়লাভে ইমরান খানের মুক্তি সহজ হতে পারে বলে মনে করছেন তার সমর্থকরা। তবে সংকটের সময় পিটিআইয়ের হালধরা নেতা গওহর আলী খান বলেন, ইমরান খানকে মুক্ত করার জন্য বিদেশি সহযোগিতার আশা করেন না তারা। इंशाअल्लाह पाकिस्तान की आईन के मुताबिक, कानून के मुताबिक खान साहब की रिहाई और आजादी यहाँ से मुमकिन होगी। पाकिस्तान तहरीक इंसाफ किसी भी बैरूनी मुल्क बशमूल अमेरिका के किसी भी मुल्क से मदद की तलबगार नहीं है। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। 2022 সালে প্রধানমন্ত্রিত্ব থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন এই পিটিআই নেতা। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরের একটি রেল স্টেশনে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। নিহতদের মধ্যে 16 জন সেনা সদস্য। সেনা সদস্যদের জানাজায় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওসিম মুনির সহ বেলুচিস্তানের গভর্নর, মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। জানাজা শেষে সেনাপ্রধান আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।
বেলুচিস্তানের পুলিশ মহাপরিদর্শক জানান, সেনা সদস্যদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে পরিচিত বেলুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য তারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ছুটি কাটাতে ডেলাওয়ারে গিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন বাইডেন। গেল শনিবার হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানান, বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় বুধবার বেলা 11টায় বৈঠক করবেন দুইজন। একই দিনে মেলানিয়া ট্রাম্পকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। মার্কিন নির্বাচনের ফল প্রকাশের পরদিনই ফোনে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান জো বাইডেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি। 2025 সালের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। হংকংয়ে চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজির 28তম কংগ্রেস। এর সমাপনী দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুজাহিদ শুভ। কংগ্রেসে অনুষ্ঠিত বক্ষব্যাধি বিশেষজ্ঞদের যে কংগ্রেস সেটি আজকে পর্দা নামছে, অর্থাৎ আজকে শেষ হয়ে যাচ্ছে। সবাই বিভিন্ন দেশ থেকে যারা এসেছিলেন তারা ইতিমধ্যে বাড়ি ফেরাও শুরু করেছেন। বাংলাদেশের অনেকগুলো গবেষণা এখানে প্রকাশ করা হয়েছে। একইভাবে এই 40টি দেশ থেকে বাছাইকৃত বক্ষব্যাধি বিশেষজ্ঞরা তাদের নানা ধরনের গবেষণা এবং ইন্টারভেনশনের পদ্ধতি, বিভিন্ন লক্ষণ, প্রতিকার, গাইডলাইন কেমন হবে সেটি নিয়ে আসলে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে যেটি সবচেয়ে বেশি খুশির খবর হলো যে বাংলাদেশের যে লাং ফাউন্ডেশন এপিএসআর এই যে সোসাইটি, তার যে এনলিস্টেড 12টি সোসাইটি যে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে একটি 40টি দেশের সোসাইটির মধ্যে স্বীকৃত 12টির মধ্যে বাংলাদেশের এই বাংলাদেশ লাং ফাউন্ডেশন। তারা যেটি করে যে তাদের সদস্য হবার ক্ষেত্রেও নানা ধরনের যাচাই বাছাই করা হয় এবং তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকা কেমন রাখবে, তারা কতটা বেশি একাডেমিক। তো সেক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র বাংলাদেশে কাজ করা নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্টিয়ারিংয়ে আসা বা চালকের ভূমিকায় চলে আসা, সেই ভূমিকাটি পালন করছে লাং ফাউন্ডেশন। এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে দক্ষিণ এশিয়াতে কিভাবে আসলে কাজ করতে পারে সবাই একত্রে, সেই কাজটি আসলে করা হচ্ছে। এবং আরও জানিয়ে রাখি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন চেষ্টা করছে যে এই এমন কনফারেন্স যেন বাংলাদেশেও আসলে ভবিষ্যতে করা যায়, সেক্ষেত্রে নানা ধরনের প্রস্তুতির কথাও তারা ভাবছে। তো সব মিলে বলা যায় যে এই সোসাইটি যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখছে, একইভাবে যদি বাংলাদেশ সরকার এই গবেষণালব্ধ জ্ঞান এবং গাইডলাইনগুলো নিয়ে যদি আসলে কাজ করতো তাহলে বক্ষব্যাধি রোগ মোকাবেলায় আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যেত। কিন্তু যদিও আমরা দেখি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ থেকে তৈরি হওয়া গবেষণা যেভাবে স্বীকৃতি পায়, যা গুরুত্বের সহকারে বিবেচনা করা হয়, সেই বিবেচনাটি আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের পক্ষ থেকে আসলে সেভাবে আসলে গুরুত্ব দেওয়া হয় না। সেই গুরুত্বটি দেওয়া হলেই আশা করা যায় যে অ্যাজমা, সিওপিডি এবং কোভিড বা ডেঙ্গুর কারণে ফুসফুসের যে ক্রমাগত যে ক্ষতি হয়, সেই ক্ষতি মোকাবেলা বা বিশেষ করে লাং ক্যান্সারের ক্ষেত্রেও আমরা কিভাবে সুরক্ষা পেতে পারি বা সেটি আসলে খুব ভালোভাবে আসলে সম্ভব হবে। তো এই ছিল সব মিলে 4 দিনব্যাপী এই কংগ্রেসের সবশেষ খবর। বগুড়ায় শুরু হলো শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে আসরের উদ্বোধন করেন ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল। আয়োজনের অন্যতম সংগঠক ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, জাতীয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আয়োজন করতে হবে মানসম্পন্ন টুর্নামেন্টের। আয়োজন আছেন মাজিদুর রহমান। বহু বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে দর্শকদের এ আগ্রহ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলা 11:30টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়। সারা দেশের 24টি দল আসরে অংশ নিচ্ছে। 19 জানুয়ারি ফাইনাল হবে ঢাকার মিরপুরে হোম অফ ক্রিকেটে। আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মস্থানে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া জাগাবে। শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি তাদের।
আধুনিক খেলার জন্য আবার এখানে তারা চালু করেছে। আমরা মনে করি এই খেলা আজকের মধ্যে আজকে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন, এটাই হলো আজকে খেলাধুলাটা নির্মল আনন্দ। আমরা আন্তরিকভাবে উপভোগ করছি এবং খুব ভালো লাগছে। প্রযুক্তির আসক্তির এই যুগে যুব সমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখার বিকল্প নেই। তাই জাতীয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রিকেট হোক বা ফুটবল ম্যাচ আয়োজনের দাবি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের। এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে যে মাদকের দিকে চলে গেছে, বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে গেছে, সেখান থেকে ফিরে আনার জন্য আমরা এই ক্রীড়াঙ্গনকে বেছে নিয়েছি। আমরা এখন বিভাগীয় পর্যায়ে শুরু করেছি, পর্যায়ক্রমে আমরা উপজেলা, আমরা জেলা লেভেলে এবং ইউনিয়ন লেভেলে আমরা আমাদের ক্রিকেট, ফুটবল সহ এবং মেয়েদের ফুটবল বা ক্রিকেট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে হবে। পর্যায়ক্রমে আমাদের সারা বছর আমাদের এই খেলাধুলা চলতেই থাকবে সব ধরনের কার্যক্রমের মাঝখানে। ওয়াসিল হক পান্থ, এখন বগুড়া। এর সাথে শেষ করছি এখন দুপুর। তবে যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। কর্মসূচির ডাক দিয়ে মাঠে নেই আওয়ামী লীগ, দলটির বিচার দাবিতে গুলিস্তানে ছাত্র জনতার গণজমায়েত। খুন খুন হত্যার যে রাজনীতি করে কায়েম করেছিল সেই খুনি শেখ হাসিনার বিচার যেন নিশ্চিত হয়, সেই দাবিটা আমাদের অব্যাহত থাকবে। হাসিনাকে ফেরাতে শিগগিরই রেড নোটিশ, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ হয়নি, শুনানিতে দুদকের আইনজীবী, আপিল বিভাগের আদেশ কাল। এবং সমস্যাযুক্ত কারখানা চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন শ্রম উপদেষ্টা। শ্রম মামলা তুলে নিচ্ছে অনেক দেশ। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।